আরে এসো, এসো শাইনি এসো। পরীক্ষা কেমন দিয়েছো? স্যার পরীক্ষা খুব সুন্দর হয়েছে। আপনি যে প্রশ্নগুলো দিয়েছিলেন না, সব কমন এসেছে এবং সুন্দর করে স্যার খাতায় লিখেছি। কিছুদিন পর রেজাল্ট প্রকাশ হলো। সায়নী আমাদের কোচিং সেন্টারে আসলো। এসে দেখা গেল সায়নী তার আশানুরূপ নম্বর পায়নি। আবার কেউ ফেল করেছে। এই আশানুরূপ নম্বর না পাওয়া আর ফেল করা অর্থাৎ তোমাদের ভাষায় সাপ্লি পাওয়ার আসল কারণটা কি? সেই কারণটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। পরীক্ষার খাতায় আমরা সব প্রশ্নের উত্তর দিয়ে আসছি, অথচ আশানুরূপ নম্বর পাচ্ছি না। কেন এমন ঘটছে? এই যে পরীক্ষকদের খাতা মূল্যায়নের পিছনে, পর্দার পিছনে এই নম্বর কম পাওয়ার আসল রহস্যটা কি? আমরা আজকে আর এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করে দেবো। সুতরাং তোমরা সঙ্গে থাকো। যাদের পরীক্ষা হয়ে গেছে সেটা অন্য ব্যাপার, তাদের রেজাল্ট পাবলিশড হবে এবং যাদের যারা পরীক্ষা দেবে ১ম সেমিস্টার তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? সব লিখে এসেছি, কম নম্বর পেলাম কিংবা ফেল করলাম। আসল কারণটা কি? সেই পর্দার পেছনে পরীক্ষকদের মনোভাবের পর্দার পেছনে এই নম্বর কম পাওয়ার আসল রহস্যটা কোথায় লুকিয়ে আছে? আমরা কি জানি? এসো আমরা সকলেই জেনে নিই। এই পর্দার পেছনে ফাঁস করে দেব আমরা আজ আসল ঘটনাটা কি? আমরা অনেক সময় দেখি যে প্রশ্ন কমন পেয়েছি এবং প্রশ্নটা আমরা লিখছি। সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে আমরা দেখি যে পরীক্ষা হলে ছাত্রছাত্রীরা অর্থাৎ শিক্ষার্থীরা নিজের মনের মতো করে লেখার চেষ্টা করে। আর নিজের মনের মতো লিখতে গিয়ে তারা যে আসল খেইটা হারিয়ে ফেলে উত্তরপত্রে। অর্থাৎ টু দ্য পয়েন্ট উত্তর তারা লিখতে পারে না। সুতরাং এই খাতা ভরিয়ে লিখলেই যে আমাদের বেশি নম্বর পাওয়া যাবে কিংবা স্যার খাতা দেখেন না, এই ধারণাটা কিন্তু আমাদের প্রচণ্ডভাবে ভুল ধারণা। আপনারা এই ধারণাটা মাথা থেকে একদম ঝেড়ে নিচে ফেলে দিন। যেটুকু লেখার দরকার, যেটুকু উত্তর চেয়েছে ঠিক সেইটুকুই লেখো, তার বেশি না। সুতরাং অনেকে যে ৪ পৃষ্ঠা ৫ পৃষ্ঠা করে লিখছে ৫ নম্বরের জন্যে ১০ নম্বরের জন্যে এরকম করবে না। ভীষণ মারাত্মক ভুল করছো তোমরা। এরকম করলে কিন্তু যিনি পরীক্ষক তিনি বিরক্ত হন। আর সেই বিরক্তর কারণেই কিন্তু তোমাদের নম্বর কমে যায়। এটা হচ্ছে ১ নম্বর কারণ। অর্থাৎ টু দ্য পয়েন্ট উত্তর তোমাকে লিখতে হবে। বেশি লিখবে না। তাতে পরীক্ষক বিরক্ত হন। আর বিরক্তর কারণেই তোমাদের নম্বর কম পাওয়া। নিশ্চয়ই বুঝতে পেরেছ ১ নম্বর টিপসটা কি হলো? আমি ৫ টি কথা বলব আজকে তোমাদের সাথে। যেটি তোমাদের ভীষণ কাজে আসবে ১ম সেমিস্টার যারা পরীক্ষা দেবে এবং সকল শিক্ষার্থীদের জন্য এটা। ২ নম্বর উত্তরের গঠন ও উপস্থাপনা। উত্তরের গঠন এবং উপস্থাপনা। আমরা যখন 4, 5 বা ক্লাস 6 এ পড়তাম, সেই সময় রচনা লিখতাম। গরুর রচনা, কয়লা, কাগজ এই ধরনের রচনা লিখতাম। একটানা আমরা অনবরত লিখে যেতাম। কোথাও দাঁড়িয়ে আছে, কোথাও কমা আছে এইসব করে লিখতাম, খাতা ভরিয়ে লিখে যেতাম। সুতরাং তোমরা এরকম করবে না। তোমরা দেখবে আমরা শিশুকবিতাblog.com যেভাবে অত্যাধুনিকভাবে আমরা যে উত্তরগুলো আমরা সাজিয়ে দিই, দেখবে ঠিক ছোট্ট করে প্যারাগ্রাফ করে লেখা। কোনো প্যারাগ্রাফে ৫ টি ৬ টি করে বাক্য থাকে। ঠিক এরকম ছোট্ট প্যারাগ্রাফ করে তোমরা লিখবে। একটানা কখনোই তোমরা লিখবে না। লিখলে তাতে তোমাদের সমস্যা হয় এবং ছোট পয়েন্ট করে তোমরা লেখো এবং গুরুত্বপূর্ণ শব্দ বা লাইনটি আন্ডারলাইন করো। আর সকল সময় যে কোটেশনটা লিখবে দেখবে আমাদের নোটসে যে কোটেশন আছে আমরা দেখিয়ে দেবো আমরা। যে নোটস কোটেশন আছে ঠিক খাতার মাঝখানে অন্য কালি দিয়ে লিখবে। যাতে পরীক্ষক সহজে তোমার লেখা অন্যদের থেকে যে ভিন্ন সেটা যেন তিনি বুঝতে পারেন। আর পরীক্ষক তিনি স্যাটিসফাইড হলেই তোমার নাম্বার কিন্তু এসে যাবে। সুতরাং এক্ষেত্রে তোমার একটা জিনিস উত্তরের গঠন এবং উপস্থাপনার ক্ষেত্রে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, খাতা কিন্তু পরিচ্ছন্ন এবং গোছানো হবে। খাতা পরিচ্ছন্ন এবং গোছানো হবে। কেমনটি হবে? আমি যেমন পাঠকেন্দ্রে আমার ছাত্রছাত্রীদের বলে দিই। ঠিক তুমি তোমার ড্রেসটি যতটা পরিচ্ছন্ন ঠিক ততটাই তোমার লেখা পরিচ্ছন্ন হবে। এটা হচ্ছে ২ নম্বর পয়েন্ট। অর্থাৎ
পরিষ্কার পরিচ্ছন্নতা তোমাদের রাখতে হবে, যেখানে গঠন এবং উপস্থাপনা মারাত্মকভাবে তোমাদের কাজ করবে। 3 নম্বর, বানান ভুল এবং হাতের লেখা। বিশেষ করে সাহিত্যের ক্ষেত্রে, বাংলা সাহিত্যের ক্ষেত্রে বানান ভুল থাকলে কিন্তু পরীক্ষক তোমার নাম্বার কেটে নেবে। ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, জীবনবিজ্ঞান কিংবা এডুকেশনের ক্ষেত্রে এই সমস্যাটা ততোধিক প্রবল নয়। তবে বাংলা সাহিত্যের ক্ষেত্রে কিন্তু এটা খুবই মারাত্মকভাবে কাজ করে বানান ভুল ক্ষেত্রে। সুতরাং তোমাদের হাতের লেখা ভালো না হলেও চলবে, কিন্তু বানান যেন ভুল না যায়, এদিকে কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে এবং লেখা যেন অবশ্যই পাঠযোগ্য হয়। আমরা কি বললাম? হাতের লেখা ভালো না হলেও চলবে, কিন্তু তোমার হাতের লেখা যেন পাঠযোগ্য হয়, এদিকে কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ তোমার খাতাটা একটা খাতার লেখার মধ্যে একটা সৌন্দর্য ভাব প্রকাশ পাবে। এই সৌন্দর্য ভাব যদি প্রকাশ না পায়, তাহলে কিন্তু পরীক্ষক কিন্তু খুশি হবেন না। আর পরীক্ষক খুশি না হলে কি হবে সেটা তো আমরা বুঝতেই পারছি। 4 নম্বর যে টিপসটা তোমাদের দেব, যে শব্দসীমা এবং সময়ের মধ্যে উপস্থাপনা। আমরা বা আমাদের শিক্ষার্থীরা, আমি দেখেছি, বাস্তবিক জীবনে দেখেছি, একটা 5 নম্বরের উত্তর চাওয়া হলো, প্রশ্নের উত্তর চাওয়া হলো, সে 3-4 পৃষ্ঠার উত্তর গড়গড় করে লিখে দিল। অর্থাৎ এখানে মনে রাখবে, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও তৈরি করার সময় বলে দিই, সাজেশন তৈরি করার সময় বলে দিই যে 5 নম্বর উত্তরের জন্য আদর্শ শব্দ সংখ্যা 150, আর 10 নম্বর উত্তরপত্রের জন্য আদর্শ শব্দ সংখ্যা 300। এর মধ্যেই তোমার উত্তর উপস্থাপনা করতে হবে, উত্তরটি সাজিয়ে লিখতে হবে। আমাদের নোটসগুলো তোমরা দেখবে, আমরা কিন্তু সেইভাবে শিশুর কবিতা blog.com যেখানে আমরা নোটটা লিখি, আমরা সেখানে কিন্তু এইভাবে সাজানো আছে। অনেক শিক্ষার্থী আমি দেখেছি যারা বাইরের কলেজে আছে, আমি তো হিঙ্গলগঞ্জ থেকে এই ভিডিওটা উপস্থাপনা করছি, আমার বাইরের যে সকল কলেজের ছাত্রছাত্রীরা আছে তারা কিন্তু আমাকে এই কথা বলে, স্যার এইটুকু লিখলে 10 নম্বর পাওয়া যাবে? সত্যি কথা বলতে কি, তখন খুব ভীষণ নিজেকে খারাপ লাগে। হয়তো আমার লেখাটি ওই ছাত্র বা ছাত্রীটি পছন্দ হয়নি বলে এমন একটি মন্তব্য করলো, কিন্তু আমি বলে দিই নিশ্চয়ই হবে। গতকাল আমি তার একজন ছাত্রের কমেন্টস উত্তর দিয়েছি, আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছিল, স্যার 10 নম্বর প্রশ্নের উত্তর যদি আমি সুন্দরভাবে লিখি তাহলে আমি কত পাবো? আমি বলে দিয়েছি, যদি টু দ্য পয়েন্ট সুন্দরভাবে আমরা যেভাবে বলে দিচ্ছি সেইভাবে যদি তুমি লেখো, তবে 15 পাওয়া, 10-এর মধ্যে 10 পাওয়ার সম্ভাবনা তোমার আছে। তুমি 0ও পেতে পারো, 1ও পেতে পারো, আবার 10ও পেতে পারো। সম্পূর্ণ এই যে আমরা যে কৌশলগুলো বলছি, এই কৌশলগুলো যদি তুমি অবলম্বন করতে পারো, তাহলে নিঃসন্দেহে তুমি 10-এর মধ্যে 10 পেতে পারো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ যিনি পরীক্ষক খাতা দেখবেন, তোমার কাছ থেকে 2 নম্বর কেটে নিয়ে তার পুত্র সন্তানদের কিন্তু তিনি নাম্বার দিতে পারবেন না। এটা কিন্তু পরীক্ষকরা কখনোই করেন না। সুতরাং তোমরা খাতার দিকে একটু নজর দেবে, নির্দিষ্ট শব্দ সংখ্যার মধ্যে উত্তর লেখার চেষ্টা করবে। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সর্বশেষ যে পয়েন্টটা আমরা বলবো, যে তাড়াহুড়ো করে তোমরা উত্তর লিখবে না। কারণ ওই 5 নম্বর উত্তর দিতে গিয়ে যখন তোমরা 10 নম্বরের উত্তরের মতো চলে যাবে, তখন শেষ 2টো প্রশ্ন লিখতে গিয়ে বা শেষ একটি প্রশ্ন লিখতে গিয়ে প্রচণ্ড তাড়াহুড়ো হয়, আমরা জানি। আর সেই তাড়াহুড়োর কারণেই তোমাদের হাতের লেখাটা কিন্তু পাঠযোগ্যহীন হয়ে পড়ে। যার ফলে এত লেখার পরেও, এত কমন পাওয়ার পরেও, আমরা যে প্রশ্নগুলো তোমাকে দিয়েছি সেই প্রশ্নগুলো হুবহু লেখার পরেও তোমার নম্বরটি আশানুরূপ হলো না। পরীক্ষার রেজাল্ট বেরোলো, মনমোহনায় তুমি আমার কাছে এলে, এসে বলছে, স্যার আপনি তো যা লিখেছেন সেইগুলোই তো আমরা লিখেছি, এত নম্বর কম পেলাম কেন? কেন কম পেলে? আমরা কিন্তু তার বিশ্লেষণ, ব্যাখ্যা, ময়না তদন্ত করে কিন্তু আমরা এই ভিডিওটা তৈরি করছি। তোমাদের মানসিক অবস্থার বিবেচনা করে, তোমাদের মানসিক অবস্থা ময়না তদন্ত করে আমরা কিন্তু এই ভিডিওটি তৈরি করছি। আর এই ভিডিওটি তৈরি করার লক্ষ্য নিঃসন্দেহে তোমরা বুঝতে পেরেছ। আগত প্রথম সেমিস্টারের পরীক্ষা আছে, আমরা বলে দিচ্ছি মে মাসের 15 তারিখের পরে ক্যালকাটা ইউনিভার্সিটি এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু হবে। আমরা কিন্তু গতকাল খবর পেয়ে গেছি। ভিডিওটি আমরা শেষ করব। অর্থাৎ তাড়াহুড়ো করে লেখার কোনো প্রয়োজন নেই, প্রশ্ন বুঝে তোমরা উত্তর লিখবে।
এই প্রশ্ন বোঝার ব্যাপারে আমাদের অনেক ঘাটতি থাকে। হয়তো একটা প্রশ্নের উত্তর চাওয়া হলো যে পৌরাণিক নাটকের বৈশিষ্ট্যগুলি লেখো। যেটা আমাদের ৬ষ্ঠ সেমিস্টারে বাংলা মেজরের ক্ষেত্রে আছে, নাটক পড়তে হবে। বলা হলো পৌরাণিক নাটকের বৈশিষ্ট্যগুলি লেখো। তুমি পরীক্ষা খাতা লিখে এলে কি পৌরাণিক নাটক বর্তমান জনপ্রিয়তা হ্রাসের কারণ, তুমি লিখে আসলে নম্বর পাবে? নিশ্চয়ই পাবে না। সুতরাং প্রশ্নটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমি আরেকটা ফার্স্ট সেমিস্টারের কথা বলি, সিক্স সেমিস্টারে যখন কথা বললাম, ফার্স্ট সেমিস্টারের কথা একটা বলি। ফার্স্ট সেমিস্টারে তোমাদের বাংলা মেজরের ক্ষেত্রে একটা প্রশ্ন আসে, মাইনরেও আসে। কবি বিদ্যাপতি তিনি বাংলা ভাষায় এক কলমও লেখেননি, তবুও তিনি বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত হয়েছেন। লেখো। আবার এই প্রশ্নটা আসলো কবি বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করার কারণ আলোচনা করো। আমি তোমাদের শেখালাম, তোমাদের নোটসটা দিলাম যে কবি বিদ্যাপতি বাংলা ভাষায় এক কলমও তিনি লেখেননি, কারণ তিনি মৈথিলি কবি। এই বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করার কারণ কি, এইটা তোমাদের নোটস দিলাম। আর পরীক্ষা হলে গিয়ে দেখলে কবি বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে কেন স্থান দেওয়া হয়েছে আলোচনা করো। পরীক্ষার পরে এসে আমাকে দেখলে স্যার এই প্রশ্নটা তো আমি করারনি, মুশকিল ব্যাপার। সুতরাং আমরা কিন্তু তোমার যেটা দরকার সেটা দিয়ে দিচ্ছি, প্রশ্নটা একটু ভালো করে, অর্থাৎ আমরা যেটা বলছি প্রশ্নটা একটু পড়ো, পড়ে তোমরা লেখো। আমরা শেষ করব, শেষ করার আগে আবার আরেকটা কথা তোমাদেরকে বলে দিই। প্রথমত তোমাদের 4টে বড় প্রশ্ন লিখতে হয়, বাংলার ক্ষেত্রে বলছি, মেজর এবং মাইনর, এবং একটি টিকা লিখতে হয় প্রত্যেকটা এতে। এক্ষেত্রে এই 4টে বড় প্রশ্নের মধ্যে যে প্রশ্নটা তোমার সবচেয়ে ভালো হবে প্রথমে ধরে সেটাকে সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে এসে লিখে যাও। এইভাবে তোমরা করবে। পরীক্ষার হলে প্রশ্ন নির্বাচন করা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। এই কাজ থেকে অনেক শিক্ষার্থী কিন্তু দূরে থাকেন। এক দাগ কন্টিনিউ লিখতে হবে কোনো অর্থ নেই। দাগ নম্বর দিয়ে তোমার খাতার যে কোনো প্রান্তে তোমার উত্তরটা লেখো, কোনো সমস্যা কিন্তু তাতে নেই। আমরা শেষ করব। আমরা 6 মাস ধরে পরিশ্রম করি, কিন্তু আমাদের দেখতে হবে সেই পরিশ্রম যেন সঠিক দিশা দেখায়। অর্থাৎ আমরা যে কথাটা বলছি, খাতার গুণগত মান, লেখার গুণগত মান দিকে তোমার লক্ষ্য রাখতে হবে, পরিমাণগত দিকে তোমার লক্ষ্য রাখার কোনো প্রয়োজন নেই। খাতার বা লেখার উত্তরের গুণগত মানের দিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। খাতার লেখার পরিমাণগত দিকে তোমার লক্ষ্য না রাখলেও চলবে। এটাই ছিল আমাদের আজকের আলোচনা বিষয়, অর্থাৎ কোয়ালিটি এবং কোয়ান্টিটি। তোমরা নজর দেবে কোয়ালিটির দিকে, কোয়ান্টিটির দিকে নয়। আমরা আশা করছি আসন্ন পরীক্ষা তোমাদের সুন্দর হবে, এবং আজকের এই ভিডিওটি যদি তোমার মনের মতো হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে, কারণ তোমার একটা শেয়ার আমার অনেক ভালোবাসা সঞ্চার করে, এবং আগামী দিনে আর একটা নতুন ভিডিও তোমাদের জন্য তৈরি করতে আমার উৎসাহিত হই আমরা। তো আমরা আজ এখানে রাখলাম। আগামী কোনো একটা সময় ঠিক এই রকম বিষয় নিয়ে তোমাদের কাছে নিঃসন্দেহে আবার আসবো। নমস্কার।